সবাইকে সুপ্রভাত। বাংলার উত্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের কারক নিয়ে দ্বিতীয় ক্লাস হতে চলেছে। গতদিন আমরা কারক অকারক সম্পর্কের একটা ভূমিকা হিসেবে কিছু টার্ম সম্পর্কে পড়েছিলাম। আজকে আমাদের প্রকৃত কারকের ক্লাসটি শুরু হচ্ছে। ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সহিত নামপদের বা বিশেষ্যের অন্বয় বা সম্বন্ধকে সংস্কৃত ব্যাকরণকারগণের মতে কারক বলা হয়। এটি সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন। আমরা এটাকে একটু বিশ্লেষণ করব। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সহিত, ক্রিয়াপদ দুরকম, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। মূলত এখানে সমাপিকা ক্রিয়ার কথা বলা হয়েছে। সেই ক্রিয়াপদের সঙ্গে নামপদের বা বিশেষ্যের যে অন্বয় কথার অর্থ হলো সম্বন্ধ। সম্বন্ধকে সংস্কৃত ব্যাকরণকারগণের মতে কারক বলা হয়। সংস্কৃতে কারকটাকে এভাবে লেখা হয়, ক্রিয়ান্বয়ী কারকম। ক্রিয়া যুক্ত অন্বয় হয়ে গেল ক্রিয়ান্বয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে যে সম্পর্ক। আগে বলা হয়েছে অন্বয় কথার অর্থ হলো সম্পর্ক। সংস্কৃতে আমি একটু লিখে দিয়েছি, দেখে নিতে পারেন আপনারা। এভাবে ক্রিয়ান্বয়ী কারকম, এটি সংস্কৃত হরফে, আসলে সংস্কৃত কোনো হরফ নয়, এটি একটি ভাষা, দেবনাগরী হরফে লেখা হয়েছে। কারকের সাথে অকারকের একটু বলে দিই, অকারকটা কি, যেহেতু কারকের সংজ্ঞা বলা হয়েছে, অকারকের সংজ্ঞা একটু বলে দিলে সুবিধা হয়। সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্য মধ্যস্থ যে পদের সম্পর্ক থাকে না সেই পদগুলো হলো অকারক। পার্থক্যটা বোঝা গেছে? এখানে বলা হচ্ছে যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্যের বা নামপদের সম্পর্ককে সংস্কৃতে কারক বলা হয়। আর অকারকে বলা হচ্ছে যে বাক্য মধ্যস্থ যে পদের সম্পর্ক থাকে না, অর্থাৎ সম্পূর্ণ অপোজিট। কারক এবং অকারক হলো সম্পূর্ণ অপোজিট বা বিপরীত। তো অকারক দু প্রকার, সম্বোধন পদ আর সম্বন্ধ পদ। এই দুটো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের কারক নিয়ে আলোচনাটা শুরু হচ্ছে। কারক নিয়ে আলোচনা করতে গেলে আমাদের একটি বাক্য নিতে হবে। আমি একটা আদর্শ বাক্য নেওয়ার চেষ্টা করেছি যেখানে সবকটা কারককে দেখানো যেতে পারে। বাক্যটি যদিও সাধু ভাষায় রয়েছে, সবাই আশা করি বুঝতে পারবে। বাক্যটি লেখা হয়েছে, হর্ষবর্ধন প্রয়াগের মাঠে প্রতি বৃহস্পতিবারে নিজ হস্তে রাজকোষ হইতে দরিদ্র দিগকে মুদ্রা দান করিতেন। এক্ষেত্রে আমাদের আগে দেখে নিতে হবে এই বাক্যে সমাপিকা ক্রিয়া কোনটা। সমাপিকা ক্রিয়া অর্থাৎ যেই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। তাহলে কোনটি? এটা হলো দান করিতেন। সমাপিকা ক্রিয়া হলো দান করিতেন। তাহলে এখানে লিখে দিই সমাপিকা ক্রিয়াপদ দান করিতেন। বেশ, তাহলে আমাদের প্রথম প্রশ্ন, কে দান করিতেন? তার উত্তরে আমরা কি লিখব? হর্ষবর্ধন। হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন, কি দান করিতেন? উত্তরে কি হবে? মুদ্রা। মুদ্রা দান করিতেন। পরবর্তী প্রশ্ন, কিসের দ্বারা দান করিতেন? তাহলে কি হবে উত্তর? কিসের দ্বারা? নিজ হস্তে। এই যে নিজ হস্তে মানে নিজের হাতের দ্বারা। এটা সরাসরি যদিও দ্বারা উল্লেখ নেই, কিন্তু ওটাকেই ভেবে নিতে হবে, ওখানে দ্বারা আছে কিন্তু উজ্জ, নিজ হস্তে। তাহলে কিসের দ্বারা দান করতেন? উত্তর হবে নিজ হস্তে। বেশ, তারপরের প্রশ্ন হচ্ছে, কাদের নিমিত্ত দান করিতেন, মানে কাদের জন্য আর কি। এখানে আছে দরিদ্র দিগকে, মানে বোঝাই যাচ্ছে কাদের জন্য দান করতেন? দরিদ্র দিগকে। তাহলে উত্তরে আমরা লিখব দরিদ্র দিগকে। পরবর্তী প্রশ্ন, কোথা হইতে দান করিতেন? উত্তর কি হবে? রাজকোষ হইতে। ওকে, পরবর্তী প্রশ্ন, কবে দান করিতেন? প্রতি বৃহস্পতিবারে।
পরবর্তী প্রশ্ন, কোথায় দান করিতেন? কোথায় দান করিতেন? প্রয়াগের মাঠে। না, এটা আমরা লিখব, কোথায় দান করিতেন লিখব মাঠে, মাঠে দান করিতেন। পরবর্তী প্রশ্ন, কিসের মাঠ? তখন আমরা লিখব প্রয়াগের মাঠ। প্রয়াগের মাঠ। তাহলে এখানে আমরা যে উত্তরগুলো পেলাম, কটি উত্তর পেলাম? 1 2 3 4 5 6 7 এবং 8। এক্ষেত্রে এখানে 6 ধরনের কারক এবং একটি অকারক সম্পর্ক রয়েছে, এবং সেটগুলো কি কি সেটা আমরা একটু পরেই পড়ছি। ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য বিশেষ্য স্থানীয় পদে 6 প্রকার সম্পর্ক থাকে, তাই কারকও 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক এবং অধিকরণকারক। এই প্রত্যেকটি কারক সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের মূল বিষয় হলো কর্তৃকারক। বাক্য মধ্যস্থ যে পদ ক্রিয়া সম্পাদন করে বা করায় তাকে কর্তৃপদ বলে, এবং সেই ক্রিয়া মানে কিন্তু সবসময় আমরা ধরে নেব সমাপিকা ক্রিয়াপদ। তাহলে বাক্য মধ্যস্থ যে পদ ক্রিয়া সম্পাদন করে বা করায় তাকে কর্তৃপদ বলে, এবং ক্রিয়ার সঙ্গে তার যে সম্বন্ধ তাকে কর্তৃকারক বলে। প্রশ্ন, অর্থাৎ যদি আমি বলি বহুবচনে কারা এবং একবচনে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো আমরা সেটাই হবে কর্তৃকারক। তাহলে আমরা একটু উপর দিকে চলে যাই। আচ্ছা, এই প্রশ্নতে কি ছিল? কে দান করিতেন? সেক্ষেত্রে আমরা উত্তর কি লিখেছিলাম? হর্ষবর্ধন। তাহলে আমরা বলতে পারি এই বাক্যে হর্ষবর্ধন এই যে পদটি এটি হলো কি? কর্তৃকারক। ঠিক আছে, তাহলে এক বচনে কে দিয়ে এবং বহু বচনে কারা দিয়ে প্রশ্ন করলে যে পদটি পাওয়া যাবে সেটি হবে কর্তৃকারক। তাহলে কর্তৃকারক বোঝা গেছে। এবার আমাদের বিভিন্ন ধরনের কর্তৃকারক সম্পর্কে জানতে হবে, প্রকারভেদটা জানাটা খুবই জরুরি। প্রথম হচ্ছে প্রযোজক কর্তা। কর্তৃকারক মানে কি? কর্তৃকারক মানে হচ্ছে ওই বাক্যের যে কর্তা সেই আসলে কর্তৃকারক। তো তাই জন্য আমরা কর্তৃকারকের শ্রেণীবিভাগ যখন পড়বো বা প্রকারভেদ যখন পড়বো তখন আমরা কর্তা বলেই লিখবো। প্রথমত হচ্ছে প্রযোজক কর্তা। কি লেখা হয়েছে? যখন কর্তা নিজে না করে অন্যকে কোনো কাজে প্রবৃত্ত করে তখন তাকে প্রযোজক কর্তা বলে। অর্থাৎ সে নিজে করছে না কিন্তু অন্যকে দিয়ে কাজটা করাচ্ছে। যেমন উদাহরণে বলা হয়েছে শিক্ষক মহাশয় ছাত্রদের পড়ান। তাহলে এখানে মূল কাজটি অর্থাৎ সমাপিকা ক্রিয়াপদ হলো পড়ান। অ্যাকচুয়ালি এই কাজটি কে করছে? পড়ার কাজটি কে করছে? ছাত্ররা করছে, কিন্তু ছাত্রদেরকে পড়াচ্ছে কে? শিক্ষক মহাশয়। সুতরাং শিক্ষক মহাশয় এখানে প্রযোজক কর্তা। পরবর্তী বাক্যে মা শিশুকে চাঁদ দেখান, অর্থাৎ চাঁদ দেখার কাজটি আসলে কে করছে? শিশু করছে, কিন্তু তাকে দিয়ে কে করাচ্ছে? তার মা। সুতরাং মা হলেন প্রযোজক কর্তা। পরেরটাতে আমরা চলে যাই, তাহলে এই বিষয়টা আমাদের আরো পরিষ্কার হবে। 2 নম্বর হলো প্রযোজ্য কর্তা। প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করায় তাকে প্রযোজ্য কর্তা বলে। উদাহরণ আমি একই রেখেছি, তাহলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে। শিক্ষক মহাশয় ছাত্রদের পড়ান। এক্ষেত্রে শিক্ষক মহাশয় ছিলেন প্রযোজক কর্তা, তিনি কাদের দিয়ে কাজটি করাচ্ছেন? তাহলে এখানে শিক্ষক মহাশয় ছাত্রদের পড়ান, অর্থাৎ শিক্ষক মহাশয় প্রযোজক কর্তা, তিনি কাদের পড়াচ্ছেন, অর্থাৎ পড়ানোর কাজটি কাদের দিয়ে করাচ্ছেন? ছাত্রদের দিয়ে করাচ্ছেন। সুতরাং ছাত্রদের এই পদটি হলো প্রযোজ্য কর্তা। একই উদাহরণ আমি আবার পরে রেখেছি। মা শিশুকে চাঁদ দেখান। এখানে চাঁদ দেখানোর কাজটি মা করাচ্ছেন, অর্থাৎ মা প্রযোজক কর্তা, তিনি কাকে দিয়ে কাজটি করাচ্ছেন? শিশুকে দিয়ে। সুতরাং শিশুকে, এটি হলো প্রযোজ্য কর্তা।
পরবর্তী হলো অনুক্ত কর্তা। অনুক্ত কর্তা, অনুক্ত মানে যেটি উক্ত হয় না। আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। যখন কোনো বাক্যে কর্তা প্রধানভাবে উক্ত হয় না তাকে অনুক্ত কর্তা বলে। বিশেষ করে মনে রাখতে হবে এই বাক্যটি, অর্থাৎ সাধারণত কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তা হলো অনুক্ত কর্তা। এটা কয়টা হবে? অনুক্ত কর্তা। উদাহরণ, আমার দ্বারা এই কাজ হবে না, এটি হলো কর্মবাচ্য। এখানে যে কর্তাটি আমার, এটা কিন্তু সরাসরিভাবে উক্ত হয়নি। আমরা বুঝতে পারছি কাজটি যার দ্বারা হবে না সে আমি, কিন্তু এখানে আমি নেই, এখানে আমার আছে, অর্থাৎ এটি কর্মবাচ্য। সরাসরি উক্ত না হওয়ার কারণে এটি অনুক্ত কর্তা। পরবর্তী, সমধাতুজ কর্তা। সমান ধাতু থেকে জাত। যখন কোনো বাক্যের কর্তৃপদ ও ক্রিয়াপদ একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেই ক্রিয়াপদের কর্তাকে সমধাতুজ কর্তা বলে। উদাহরণ দেখলে আমরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবো। খেলোয়াড় খেলছে, তাহলে খেলোয়াড় এবং খেলছে দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। লেখিকা লিখছে, লেখিকা এবং লিখছে দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। সাঁতারু সাঁতার কাটছে, সাঁতারু এবং সাঁতার দুটোই একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, সেই কারণে খেলোয়াড়, লেখিকা এবং সাঁতারু এরা হলো সমধাতুজ কর্তা। পরবর্তী, নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা অর্থাৎ যখন কোনো বাক্যের সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হয় তখন অসমাপিকার ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। আমরা কিন্তু এতক্ষণ কারক পড়তে গিয়ে বারবার সমাপিকা ক্রিয়ার কথাই বলেছি, এই প্রথম অসমাপিকা ক্রিয়া আসলো। অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে নিরপেক্ষ কর্তা। উদাহরণটা দেখলে আমরা আরো ভালো করে বিষয়টা পরিষ্কার হবে আমাদের কাছে। তুমি এলে আমি যাব। দেখো এখানে দুটি কর্তা, দুটি ক্রিয়া, এলে এবং যাব। এলে, তুমি এলে এইটুকু বললে বাক্যটি সম্পূর্ণ হচ্ছে না, অর্থাৎ এলে হলো অসমাপিকা ক্রিয়া, আমি যাব, যাব হলো সমাপিকা ক্রিয়া। এক্ষেত্রে তাহলে অসমাপিকা ক্রিয়ার কর্তাটাকে তুমি, তাহলে তুমি এখানে নিরপেক্ষ কর্তা। একইভাবে সূর্য উঠলে, উঠলে এটি হলো অসমাপিকা ক্রিয়া, কে উঠলে? সূর্য উঠলে, তাহলে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। পরবর্তী চলে যাই আমরা, ব্যতিহার কর্তা। যখন কোনো বাক্যে ভিন্ন ভিন্ন কর্তার পরস্পর এক জাতীয় ক্রিয়া বোঝায়। উদাহরণে কি বলা হচ্ছে? পণ্ডিতে পণ্ডিতে তর্ক। একই পণ্ডিত এবং পণ্ডিত দুটি শব্দই কিন্তু একই, মানে দুটি পদই কিন্তু একই, কিন্তু দুটো মানুষ ভিন্ন। দুজন আলাদা পণ্ডিত মিলে তর্ক করছে। রাজায় রাজায় যুদ্ধ, দুটো পদই একই কিন্তু দুজন রাজা ভিন্ন, দুজন ভিন্ন ব্যক্তি যুদ্ধ করছে। তাহলে যখনই এক জাতীয় ক্রিয়া বোঝায় তখন তাকে বলা হবে ব্যতিহার কর্তা। পরবর্তী, উহ্য কর্তা। উহ্য মানে আমরা সবাই জানি যেটা উল্লেখিত থাকে না, তাকে বলা হয় উহ্য। তাহলে যখন কোনো বাক্যে সমাপিকা ক্রিয়ার কর্তাটি উহ্য থাকে কিন্তু ক্রিয়াপদটির রূপ অনুসারে কর্তা নিরূপণ করা যায় তাকে উহ্য কর্তা বলে। উদাহরণ হচ্ছে এক্ষুনি বাড়ি ফিরলাম। এখানে ফিরলাম, এই যে ক্রিয়াপদটি, এর ওপর ডিপেন্ড করবে যে আমার কর্তা কি হবে। যদি আমি বলি তুমি এখনই বাড়ি ফিরলাম, তাহলে কি সঠিক হবে? একদমই নয়। সে এখনই বাড়ি ফিরলাম, তাহলে সঠিক হবে না। তাহলে আমি এখনই বাড়ি ফিরলাম, তাই না? তো এক্ষেত্রে উহ্য কর্তা হচ্ছে আমি, আমি। এই কারণে এখানে বলা হয়েছে যে ক্রিয়াপদটির রূপ অনুসারে কর্তা নিরূপণ করা যায়। তাহলে এখানে কর্তা উপস্থিত নেই, কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা কর্তা অবশ্যই আছে, কিন্তু সে উহ্য, তাই একে আমরা বলবো উহ্য কর্তা। পরবর্তী, অপ্রাণীবাচক বা বস্তুবাচক কর্তা। এটা সব থেকে ইজি ব্যাপার, যেটি জড় বস্তু আর হচ্ছে ও যদি ক্রিয়া সম্পাদন করে, কোনো জড় বস্তু যদি ক্রিয়া সম্পাদন করছে অর্থাৎ ও কর্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাকে আমরা বলবো কি? অপ্রাণীবাচক
বা বস্তুবাচক কর্তা। যেমন পাখাটি খুব জোরে ঘুরছে, এখানে পাখা বস্তুবাচক। পরবর্তী অনির্দিষ্ট কর্তা, নির্দিষ্ট করে বলা থাকবে না। অনেক সময় বাক্যের কর্তা বিশেষ কোনো ব্যক্তি, প্রাণী অথবা বস্তু না হয়ে সাধারণ বা অনির্ধারিত হতে পারে। এরূপ কর্তাকে অনির্দিষ্ট কর্তা বলে। ইংলিশে যাকে আমরা বলি না সামওয়ান, এনিওয়ান, সেরকম। যেমন লোকে বলে, লোকে বলে মানে আমি নির্দিষ্ট করে কিন্তু কোনো নাউন বলছি না, কেউ একজন বলে, কিছু লোকে বলে, এইরকম, তাই এটি অনির্দিষ্ট কর্তা। এক্ষেত্রে কারকে এ তে অন্তস্থ এই বিভক্তিগুলো যুক্ত হয়। যেমন এখানে কি হয়েছে, লোক, লোক হচ্ছে শব্দ, তার সঙ্গে যুক্ত হয়েছে এ বিভক্তি, এ তে অথবা অন্তস্থ বিভক্তি যুক্ত হয়। এখানে কর্তৃ শব্দটি হবে, কর্তৃ কারকে। তারপরে চলে যাই আমরা পরেরটাতে, প্রতীয়মান কর্তা। যে ক্রিয়ায় কর্তা থাকে না বা নির্ণয় করাও যায় না, সেই রকম কর্তৃক্রিয়ার সঙ্গে সম্বন্ধযুক্ত ষষ্ঠী বিভক্তিযুক্ত কর্তাস্থানীয় পদ। এটা বিশেষ করে মনে রাখতে হবে যে প্রতীয়মান কর্তায় ষষ্ঠী বিভক্তি থাকে। ষষ্ঠী বিভক্তি কোনটা? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র বা এর, এই দুটি বিভক্তি থাকতে হবে এবং কর্তাটাকে ঠিক নির্ণয় করা যাবে না। যেমন আমার শীত করছে, এটা আমার শীত করছে, এখানে কিন্তু কর্তাটা ঠিকঠাকভাবে নির্ণয় করা যাচ্ছে না, এক্ষেত্রে আমার, এটি হলো প্রতীয়মান কর্তা। এরপরে আসছে কর্মকর্তা। কর্মকর্তা হলো, খুব সহজভাবে বলতে গেলে কর্মকর্তৃবাচ্যের কর্তাকে কর্মকর্তা বলা হয়। কর্ম কি? শঙ্খ বাজে, এখানে ব্যাকরণে যে কর্ম সেই যদি কর্তা হয়, তাহলে এখানে শঙ্খ বাজে, সব এই যে বাক্যটাতে শঙ্খ একটি অপ্রাণীবাচক, কিন্তু এর নিচে বাজে না, কখনোই হতে পারে না, শঙ্খকে কেউ না কেউ বাজাচ্ছে, তো সেদিক থেকে বিচার করলে শঙ্খ একটি কর্ম এবং এখানে শঙ্খ বাজে বলা হচ্ছে, সুতরাং বাক্যের যদি আমরা অর্থগত দিক থেকে বিচার করি তাহলে শঙ্খ আবার এখানে কর্তাও। তাহলে যখন একই পদ কর্তা এবং কর্ম দুটি হিসেবেই কাজ করছে তখন আমরা তাকে বলবো কর্মকর্তা। এবার আমরা আমাদের কর্তৃকারক শেষ হয়ে গেছে, এই সংক্রান্ত কিছু প্রশ্ন আমি করব, সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আমি কিছুটা সময় দেব, তারপরে আমি উত্তরটি বলে দেব। প্রশ্ন নম্বর 1, আমরা রাঁধুনিকে দিয়ে রান্না করালাম। কর্তার প্রকারভেদ অনুসারে এখানে রাঁধুনিকে, এটি কি ধরনের কর্তা? প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, ব্যতিহার কর্তা, অনুক্ত কর্তা। বুঝতে হবে, আমরা রান্না করালাম, কাকে দিয়ে রান্না করালাম? রাঁধুনিকে দিয়ে। তাহলে যখন কেউ অন্য কাউকে দিয়ে কাজটি করায় তখন কি ধরনের কর্তা হয়? উত্তর হবে প্রযোজ্য কর্তা, এটি সঠিক উত্তর। পরবর্তীতে চলে যাই আমরা, প্রশ্ন নম্বর 2 কি আছে? এখানে আছে নিচের কোন বাক্যটি সমধাতুজ কর্তার দৃষ্টান্ত? সমধাতুজ মানে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে। চলো বেরিয়ে আসি, খেলোয়াড় খেলছে, তার লজ্জা পেল, লোকে বলছে। তাহলে এক্ষেত্রে দুটোই সমান ধাতু থেকে উৎপন্ন, কোনটি? সঠিক উত্তর অপশন 2, খেলোয়াড় খেলছে। এখানে খেলোয়াড় আর খেলছে এ দুটোই হলো একই ধাতু থেকে উৎপন্ন। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই, প্রশ্ন নম্বর 3, দুটি ভিন্ন কর্তার এক জাতীয় ক্রিয়ার বিবাদ বা প্রতিদ্বন্দ্বিতা প্রকাশ পেলে তা হলো। প্রশ্নে বুঝতে হবে এক জাতীয় ক্রিয়া বলা হচ্ছে, দুজনে একই কাজ করছে, দুটি ভিন্ন কর্তা একই কাজ করছে। অপশানে চলে যাই, ব্যতিহার কর্তা, নিরপেক্ষ কর্তা, উক্ত কর্তা, সহযোগী কর্তা। এটা মনে হতে পারে সহযোগী, কিন্তু হবে না, কারণ কি বলা হয়েছে যে ভিন্ন কর্তা, বিবাদ হতে পারে, প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, এক্ষেত্রে সহযোগী কখনোই হবে না, উত্তর হবে ব্যতিহার কর্তা। যেমন ছিল না রাজায় রাজায় যুদ্ধ, পণ্ডিতে পণ্ডিতে তর্ক, ব্যতিহার কর্তার উদাহরণ। পরবর্তী প্রশ্নে চলে যাই, প্রশ্ন নম্বর 4, নিচের কোনটি বাক্যাংশ কর্তার উদাহরণ? মানে
একটা বাক্যের কিছুটা অংশ টোটালটাই নিজে একটা কর্তা। অপশান, মেয়েটি গান গাইছে, আন্ডারলাইন আছে মেয়েটিতে। সৎ পথে জীবনযাপন অসম্ভব নয়। শঙ্খ বাজে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এক্ষেত্রে তাহলে বাক্যাংশ বোঝাই যাচ্ছে অপশান 2, সৎ পথে জীবনযাপন অসম্ভব নয়। এই টোটালটা হলো কর্তা এবং এটি হলো একটি বাক্যাংশ কর্তার উদাহরণ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 5। এখন তোমায় গান করতে হবে, রেখাঙ্কিত পদটি যে কারকের দৃষ্টান্ত, এখানে একটা র হবে, যে কারকের দৃষ্টান্ত। করণ কারক, কর্মকারক, কর্তৃকারক, সম্বোধন পদ। সঠিক উত্তর এখানে কর্তৃকারক, এটা হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 6। কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে কি কর্তা বলে? কর্মবাচ্য ও ভাববাচ্যের কর্তাকে কি কর্তা বলে? আমরা একটু চলে যাই এদিকে। কিভাবে কেটে দাও? আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে অনুক্ত কর্তা পড়ার সময় দেখেছিলাম সাধারণত কর্মবাচ্য এবং ভাববাচ্যের কর্তা হলো অনুক্ত কর্তা। তাহলে আমরা আবার প্রশ্নে চলে যাই। তাহলে কর্মবাচ্য ভাববাচ্যের কর্তা হবে অনুক্ত কর্তা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। প্রশ্ন নম্বর 7। অন্ন যেতেছে লুটিয়া। অন্ন মানে কি? অন্ন মানে হচ্ছে ভাত, রাইস। এই বাক্যে অন্ন কি ধরনের কর্তা? প্রতীয়মান কর্তা, কর্মকর্তা, ব্যতিহার কর্তা, প্রযোজ্য কর্তা। অন্ন যেতেছে লুটিয়া, অর্থাৎ এখানে অন্ন লুটিয়ে যাচ্ছে, কিন্তু অন্ন নিজে এখানে কর্তা, আবার অন্নই এখানে কর্ম, সুতরাং উত্তর কি হবে? ও সঠিক উত্তর হচ্ছে কর্মকর্তা, এটি হলো সঠিক উত্তর। প্রশ্ন নম্বর 8। প্রতীয়মান কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? প্রতীয়মান কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়? অপশান, দ্বিতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, অষ্টমী বিভক্তি। সঠিক উত্তর ষষ্ঠী বিভক্তি। আমাদের ক্লাস আজকে শেষ হলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।